আসসালামু আলাইকুম। আমি ডক্টর এমডি মনিরুল ইসলাম, ডিরেক্টর, ক্লিনিক্যাল হেলথ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সিটিজেন কেয়ার বাংলাদেশ। আমি দীর্ঘ ২৫ বছরেরও অধিক সময় ধরে একজন ডায়াবেটিওলজিস্ট হিসাবে প্র্যাকটিস করি এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসাবে আমি বিভিন্ন রোগ প্রতিরোধমূলক সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। তো আজকে আমাদের এই পবিত্র মাহে রমজানে ডায়াবেটিস রোগীদের প্রস্তুতি সম্পর্কে অথবা ডায়াবেটিস রোগীদের রোজা রাখা সম্পর্কে কিছু উপস্থাপনা করব আপনাদের উদ্দেশ্যে। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যারা ডায়াবেটিকে দীর্ঘদিন যাবৎ ভোগেন অথবা যাদের ডায়াবেটিস আছে কিন্তু নিয়ন্ত্রণে আছে, প্রত্যেকের জন্য আমার এই পরামর্শটা প্রযোজ্য হবে। যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা নির্দিষ্ট পরিমাণ ওষুধ সেবন করেন অথবা কেউ শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করে চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে কোনো ওষুধ ব্যতি রেখেই নিয়মিত হেঁটে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। তো যারা ওষুধ প্রয়োজন হয়, সেটা খাবার ওষুধ হতে পারে কিংবা ইনসুলিন, যে ধরনের ওষুধই হোক না কেন, সেই ওষুধ খেয়ে ডায়াবেটিস যারা নিয়ন্ত্রণ করে থাকেন এবং কারো দেখা যায় যে ডায়াবেটিস অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে থাকে। যদি এইরকম হয় যে সেটা ডায়াবেটিস ওষুধ এবং ইনসুলিনের মাধ্যমে নিয়ন্ত্রণে থাকে অথবা থাকে না, প্রত্যেকের জন্যই এটা অত্যন্ত প্রযোজ্য। ডায়াবেটিস রোগী যখন রমজান মাসের এই দীর্ঘ সময় রমজানের সিয়াম সাধনা পালন করবেন, সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত না খেয়ে দীর্ঘ সময় উপবাস থেকে এই পবিত্র রমজান পালন করা, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য কখনো কখনো ঝুঁকিপূর্ণ। একটু বিস্তারিত বলি। সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় যদি একজন ডায়াবেটিস রোগী এই যে না খেয়ে থাকা, এতে করে যেটা ঝুঁকি হয়, উনি যদি স্বাভাবিক সময়ের মতো মানে রমজান ব্যতিরেক অন্যান্য সময় যেরকম অবস্থায় উনি সকালে নাস্তা করেন, দুপুরে লাঞ্চ করেন, রাতে ডিনার করেন এবং ফাঁকে ফাঁকে উনি বিভিন্ন স্ন্যাক্স অথবা নাস্তা করে থাকেন, হালকা নাস্তা করে থাকেন। কিন্তু যেহেতু রমজানে কোনো রকমের খাদ্য গ্রহণের সুযোগ নেই সেহরি থেকে ইফতার পর্যন্ত, কাজে উনি সকালে যে ওষুধ গ্রহণ করতেন, তার মানে সকালে নাস্তার পূর্বে যে ওষুধ গ্রহণ করতেন অথবা নাস্তার পরে যে ওষুধ গ্রহণ করতেন, সেই ডোজটা এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পরিবর্তন হওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। এটা সমন্বয় করতে হবে। কারণ যদি স্বাভাবিক নিয়মে স্বাভাবিক অবস্থায় যে ওষুধ সেবন করতেন অথবা ইনসুলিন দিতেন সেটা যদি উনি বজায় রাখেন, তাহলে সেক্ষেত্রে দুপুরে অথবা বিকেলে সন্ধ্যার দিকে ইফতারের আগে সেক্ষেত্রে তার ব্লাড সুগার কমে যাওয়া, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, অনেক কমে যাওয়া মাত্রা, সেটা ৩.৫, ৪ বা ২, ২.৫ এরকম চলে আসতে পারে, যেটা জীবনের জন্য কখনো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। আবার ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এই দীর্ঘ সময়ে রোজার দিনে রোগীরা একটু নিয়মের বাইরে খেয়ে থাকেন। তারা ইফতার অনেক সময় অনেকেই মনে করেন যে, "না, আমি মিষ্টি খাবো বা আমি শরবত খাবো, চিনির শরবত খাবো" বা মিষ্টি জাতীয় খাবার, খেজুর, ফল ইত্যাদি ফলমূল নানা কিছু খেয়ে ওনার ব্লাড সুগার বেড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, যেটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলে থাকি। এই যে হাইপোগ্লাইসেমিয়া দিনের বেলায় এবং রাতের বেলা ইফতারের পর থেকে হাইপারগ্লাইসেমিয়া মানে রক্তে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাওয়া, এই দুটোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ডায়াবেটিস রোগীরই উচিত, যিনি রোজা রাখতে চান, তার চিকিৎসকের সাথে পরামর্শ করে রমজানের আগেই, যদি না পারেন উনি রমজানের মধ্যে যখনই উনি পারেন সেই সময় ওনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই ক্ষেত্রে তার ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করা অথবা সমন্বয় করে নিতে হবে। কারণ সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময়ে আমরা যে ওষুধটা সেহরির সময় দিব, সেটা নিশ্চয়ই যদি খাবার ওষুধ হয় কম ডোজে থাকবে। কোনো ওষুধ আমরা এক্ষেত্রে পরিত্যাগ করি। আবার কিছু ওষুধ আছে যেগুলি আমরা হয়তো বজায় রাখলে তার হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগারের মাত্রা কমে যাবে না। আবার ইনসুলিনের ক্ষেত্রে অবশ্যই ইনসুলিন স্বাভাবিক সময়ের সকালে নাস্তার আগে ইনসুলিন যে পরিমাণ আমরা দেই, সেই পরিমাণ আমরা নিশ্চয়ই বজায় রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে ইনসুলিনের ডোজ কমাতে হবে অথবা সমন্বয় করতে হবে। এই ক্ষেত্রে তার প্রয়োজন হতে পারে দিনের বেলা ১২টা, ২টা কিংবা বিকেলে তার ব্লাড সুগার চেক করার প্রয়োজন হতে পারে। যেটা আমরা এখনো সবাই জানি যে এটা আমাদের রোজা রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়। তো সেই কারণেই আমি আমাদের প্রিয় ডায়াবেটিস রোগী যারা রোজা রাখতে চান, রোজা রাখতে যারা আগ্রহী, তাদের কাছে আমি এটুকুই বলবো যে আপনারা অবশ্যই আপনার অথবা আপনার পার্শ্ববর্তী চিকিৎসক, যিনি ডায়াবেটিস চিকিৎসা করেন অথবা ডায়াবেটিস সেন্টার, যার
চিকিৎসাধীন আছেন তার পরামর্শ নিয়ে ঔষধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করে আপনি আপনার এই রমজানের রোজা রাখার চেষ্টা করবেন। এতে আপনার হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া উভয় সংকটে পড়ার ঝুঁকি থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আপনারা আপনারা সুন্দরভাবে আমাদের রমজানের রোজা আদায় করুন। সুস্থ থাকুন। সবার জন্যে অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।